হাসিনা পতনের পরে। এমনকি হাসিনারা ক্ষমতায় থাকার সময় নিজেরাই বলতো আমরা চলে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, হাজার হাজার আওয়ামী লীগের কর্মীকে মেরে ফেলা হবে। বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু সেইভাবে, যেইভাবে ওবায়দুল কাদের বলতো যে কাউকে খুঁজে পাওয়া যাবে না, সবাইকে মেরে ফেলবে, সেরকম অবস্থা বাংলাদেশে হয় নাই। বাংলাদেশের মানুষ যথেষ্ট ধৈর্য, সহিষ্ণুতা এবং সহমতের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতেই পারি। তবে এইটুকুই বলবো যে একটা বিভাজনের রাজনীতি, একটা নির্মূলের রাজনীতির মধ্যে বাংলাদেশ গত 15 বছর ছিল। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, পাকিস্তান প্রেমী, ভারত প্রেমী ইত্যাদি 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 নানান ভাবে বাংলাদেশের মানুষকে শার্পলি ডিভাইডেড, খুব খুব শক্তভাবে তাদেরকে বিভাজিত করে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে আমি মনে করি একটা উত্তরণ ঘটতে চলেছে এবং আমি আশা করব, আমি সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বাংলাদেশটা যেন সকলের হয়। আমরা যেন বাংলাদেশ পন্থী হই। আমি এক দল করি, আপনি ভিন্ন দল করেন, আরেকজন হয়তো আরেক দল করেন, তাতে কিছু যায় আসে না ভাই। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমরা সকলেই বাংলাদেশের মানুষ, আমাদের একটাই ঠিকানা বাংলাদেশ, এটুকু যেন আমাদের মাথায় থাকে। আমি একটা বিষয় আপনার নোটিশে আনি, 91 বেগম খালেদা যে সরকার গঠনের পর 1994 সাল থেকে আপনার নির্বাচনী এলাকার আশুগঞ্জে বিজয় মেলা হয়ে আসছে। কিন্তু দুঃখজনক কোনো সত্য, এই বছর মেলাটি হবে কিনা কালকে পর্যন্ত বিজয় দিবসে জানিয়ে ওইখানে বৈষম্য বিরোধী ছাত্ররা জেলা প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি পায়নি। তো ওই বিজয় মেলায় 29 বছর আওয়ামী লীগ, বিএনপি এবং স্বৈরাচারী এরশাদ সরকার সহ সব রাজনৈতিক দলেরই নেতৃবৃন্দ ওইখানে আলোচনায় অংশগ্রহণ করতে অ্যাকসেপ্ট জামাত। এখন এর পেছনে কোনো এই যে দলটির নাম বললাম তাদের কোনো ইয়ে আছে কিনা, প্রশাসন হয়ে পাচ্ছে কিনা, জেলা প্রশাসক বলছে যে এখানে নিরাপত্তার বিষয় আছে। আমি যতটুকু জানি পুলিশ প্রশাসন থেকে এসবি পজিটিভ রিপোর্ট দিয়েছে, কিন্তু কালকে পর্যন্ত তারা যারা জানিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব আশা করছে তারা আজকে হয়তো ডিসিশন করতে পারবে। এই জিনিসটা একটা রাজনৈতিক সংস্কৃতি যাই বলি না কেন, আমরা 29 বছর 30 বছর হয়ে গেছে 94 সাল থেকে। এই জিনিসটা যদি আপনার নির্বাচনী এলাকাতে এই সারা দেশের অনেক জায়গায় তো, এবং আমাদের জেলা সদর হচ্ছে বিজয় মেলা, কিন্তু ওইখানে কিন্তু হচ্ছে না। এই জিনিসটা আপনার দিলাম। আর একটা বিষয়, আমরা কালকে মিডিয়ায় জানলাম যে জাতীয় নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে নতুন দলে ঘোষণা দেবে। এখন এটা কি কিংস পার্টি হবে বা এই যে রাষ্ট্রযন্ত্রের সহযোগী দিলে, যেটা বিগত সময় আমরা দেখছি মানে আওয়ামী লীগ এবং সরকার একাকার হয়ে গিয়েছিল বিভিন্ন আচার অনুষ্ঠানে, এই কালচারটা কি এই রাজনৈতিক সংস্কৃতিকে আবার ফিরে আসছে কিনা, এগুলো আমি কি বলবো? আমি এটুকুই বলবো যে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গণমাধ্যম এখন অনেক সজাগ। যদি কিংস পার্টি কেউ করতে চায় তাহলে মানুষ সেটা গ্রহণ করবে কি করবে না, এই স্বাধীনতাটা আমি মানুষের হাতে ছেড়ে দেব। আর বাংলাদেশে আসলে কোন রাজনীতি, কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায় সেটা কিন্তু আমাদের তরুণ প্রজন্ম তাদের দেয়াল লিখনে অনেকটা স্পষ্ট করেছেন। দেশটা কেন পাবেন না, এবং বাংলাদেশের মানুষ এখন নতুন ভাবে আসলে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে, কোন বিশেষ দলের লেজুর বৃত্তির রাজনীতি দেখতে চায় না। সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি ছত্র ছায়ায় যদি কোনো রাজনৈতিক দল হয়, সেটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা মানুষই নির্ধারণ করবে। আর একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এবং রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এটুকুই বলবো, মানুষের ভালোবাসা নেতা তৈরি হয়, মানুষের ভালোবাসা চলে গেলেই একজন নেতার মৃত্যু হয়। সুতরাং মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন যদি কোনো দলের সঙ্গে থাকে, সেই দল ফ্লারিশ করবে, সেই দল ভালো করবে, ক্লাবের সামনে গিয়ে তারা তাদের বক্তব্য দিতে পারে। তো আমি মনে করি
করি ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু এরকম একটি প্রেস ক্লাবের ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে সকলের জন্যই সেটি ভালো হয়। এবং আজকে হয়তো একদল ক্ষমতায়, কালকে তারা বিরোধী দলে যাবে, সেই মুহূর্তে কিন্তু তাদের প্রেস ক্লাবের দিকে দৌড়াইতে হবে। তাদের দাবি দেওয়া, তাদের বঞ্চনার কথা, ক্ষোভের কথা, রাগের কথা, সমালোচনার সব তারা কিন্তু প্রেস ক্লাবে গিয়ে করবে। সো প্রেস ক্লাবের জন্য আলাদা একটি ভবন থাকার আমি মনে করি গুরুত্বপূর্ণ। এবং আমি 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 আরো ডিটেইলে যদি আমি চিন্তা করি যে একেবারে উপজেলা প্রতিনিধি যারা আছেন, যারা একেবারেই মানে গ্রামগঞ্জের খবরগুলো কেন্দ্রে গিয়ে পৌঁছে দেয়, তাদেরকে একটু ফ্যাসিলিটেট করা, তাদেরকে নানান চাপের মধ্যে, প্রলোভনের মধ্যে কাজ করতে হয়। তখন যে সরকারে থাকে তাদেরকে চাপে রাখে, এই খবর দেওয়া যাবে না, ওই খবর দিতে হবে, আমার ছবি প্রথমে দিতে হবে, ইত্যাদি নানান রকম চাপে তারা কাজ করতে হয়। তারা যাতে কিছুটা স্বাধীনভাবে এবং মানে শক্তভাবে তারা যাতে কাজ করতে পারে, সেই পরিবেশটা তৈরি করা, আমি অন্তত মনে করি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি আমার সেই যাত্রা শুরু করব। পত্রিকার পাতার প্রথম পাতায় আমরা দেখতাম কার্টুন ছাপা হয়েছে। এই কার্টুনের দেখা আমরা বহু বছর পাইনি। আমি অনেকে জিজ্ঞেস করেছি যে শিশির ভট্টাচার্য কি বেঁচে আছেন, উনি কি আর কার্টুন আঁকেন না? পরে আমি বুঝলাম যে কার্টুন আঁকার পরিবেশ আর বাংলাদেশে নাই। তো সেই জায়গা থেকে আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি, আবার আমরা নতুন বাংলাদেশ রচনা করবার স্বপ্ন দেখছি। এবং আমি আশা করব আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে ভাইয়ের বোনরা আছেন, আপনারা সাহসিকতার সঙ্গে সত্যকে তুলে ধরবেন। আপনারা কিন্তু সমাজের, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যে তিনটা স্তম্ভ বলা হয়, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এই তিনটার বাইরে সবচেয়ে শক্তিশালী যে স্তম্ভ একটি রাষ্ট্রকে মেরামত করে, একটি রাষ্ট্রকে দাঁড় করিয়ে রাখে এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে সম্পর্কটাকে মজবুত করে, সেই চতুর্থ স্তম্ভই হচ্ছে গণমাধ্যম বা সংবাদপত্র। সুতরাং এই নতুন বাংলাদেশে আপনাদের দায়িত্ব কিন্তু অপরিসীম। আপনাদের প্রত্যেকের অবদান গত 15 বছরে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। অনেক চাপ ছিল, ভয় ভীতি ছিল, অনেকভাবে আপনাদেরকে চাপে রাখা হয়েছে। আর চাপ তো আসলে শুধু একপাক্ষিক না, মালিক পক্ষের চাপ আছে, সম্পাদকদের চাপ আছে। আপনারা হয়তো অনেক কষ্ট করে জেলা প্রতিনিধি হিসেবে পরিশ্রম করে একটা খবর পাঠালেন, এক্সক্লুসিভ একটা নিউজ আপনারা তৈরি করলেন, কিন্তু সম্পাদক সাহেব বললেন এটা তো আমি ছাপতে পারবো না, আমার উপরে তো চাপ আছে। সম্পাদক হয়তো সাহসী, তিনি ছাপতে চাইছেন, কিন্তু মালিক পক্ষ বলছে না, এখানে আমার ইন্টারেস্ট আছে, এটা এই খবর দেয়া যাবে না। সুতরাং এই যে চাপ, এই যে নানান পক্ষর একটা